নমস্কার, জনতার দরবারে আমি অয়ন নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। বিভিন্ন ঘটনা ঘটছে, তার মধ্যে আরো একটি ঘটনা হচ্ছে পুজোর আগে কি ভাসবে বাংলা, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ভেসে তো গেছেই, বিভিন্ন জেলা ভেসেছে, এখনো ভাসছে, কিন্তু আজ, আগামীকাল এবং পরশু যে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর, তাতে আরো একবার পুজোর আগে বাংলার একটা অংশ, অনেকগুলো অংশ ভাসার সম্ভাবনা, আশঙ্কা। এবং তার সঙ্গে যুক্ত হয়েছে অবশ্যই রাজনীতি, ডিভিসি বনাম রাজ্য, অর্থাৎ কেন্দ্র রাজ্য সংঘাত। সত্যি কি ডিভিসি লক্ষ লক্ষ কিউসেক জল রাজ্যকে না জানিয়ে ছেড়েছে? রাজ্যের দুজন প্রতিনিধি ডিভিসিতে থাকেন, তাদেরকেও না জানিয়ে ছাড়া হয়েছে ডিভিসির জল। বিজেপি বারবার অভিযোগ করছে আরজি করের থেকে নজর ঘোরানোর জন্যই এই ডিভিসি এবং জল ছাড়া এই ইস্যুটিকে তুলে ধরছে বারবার তৃণমূল। কতটা সত্যি, কতটা কি, এই নিয়ে তর্ক বিতর্ক। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্ত, বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ, আর অধ্যাপক সুকান্ত ঘোষের থাকার কথা, হ্যাঁ আছে সুকান্ত ঘোষ, অধ্যাপক সুকান্ত ঘোষ বিশ্লেষণের জন্য। প্রথমে দেখাবো, গতকালও বীরভূমে প্রশাসনিক বৈঠক করেছিলেন। গতকালও বোলপুরে এই বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন। সেইখান থেকেও ডিভিসি কে ব্যাপক তোপ দেখেছেন, কেন্দ্রকে ব্যাপক তোপ দেখেছেন। দেখুন, 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিবিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। আমি ইতিমধ্যে 65,000 বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি, প্লাস আরও 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করে আমরা এটা করব। রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এর জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বানভাসী। অনেকেই ঘর ছেড়েছেন, অনেকেরই ঘর বলে আর কিছু নেই। পরিস্থিতি মোকাবিলায় আসরে প্রশাসন। মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন। জনপ্রতিনিধি থেকে আধিকারিকদের পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যেহেতু বীরভূমে অনেকগুলো জায়গায় বন্যা হয়েছিল, এখনো কাদা হয়তো শুকোয়নি, কিন্তু জলটা নেমেছে। যে যে ডিপার্টমেন্ট রিলেটেড সেই ডিপার্টমেন্টগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জিআর চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে। গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায়, আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের এমএলএ ল্যাডের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে, গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি 1 কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে, আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবেন। বাদবাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব, যতটা সম্ভব করতে পারবো। কৃষকদের জন্য আমাদের শস্য বীমা করা থাকে। আগে চাষিদের টাকা দিতে হতো, এখন চাষিদের টাকা দিতে হয় না। বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই। যেই জল সরে যাবে, কৃষি দপ্তর আমার সাথে এসছেন, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্যা ত্রাণের হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায়। এছাড়াও ধান কেনার কাজটা যেন বন্ধ না হয়। 100 দিনের কাজ, সেই কর্মশ্রীর কাজটা যেন চালু থাকে। মিড ডে মিলগুলো যেন ঠিক থাকে। আইসিডিএস সেন্টারগুলো যদি জলে ভেসে থাকে, সেগুলো ডিএম দায়িত্ব নিয়ে দেবে, বিডিওরাও ভিজিট করবে, আইসিরাও করবে, দেখে নেবে। আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিবিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। কাজেই এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে, সেখানে আমার যে 11 লক্ষ লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করে আমরা এটা করব। বন্যায় 28 জন মারা গেছেন, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে।
ডিবিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য। 20 বছর ধরে ড্রেজিং করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে। তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি, যখন তোমাদের 80% ভরে যাবে 10,000 করে করে ছাড়ো, একসাথে তুমি 5 লাখ ছাড়বে, কি করে মাটি সহ্য করবে? আমি শুনেছি ওটা এখন কর্পোরেট হয়ে গেছে, শুধু পাওয়ার বিক্রি করে, এবং কিছুদিনের মধ্যেই খদ্দের ঠিক আছে বিক্রিও করে দেবে। সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে। কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না, আর বাংলায় জল ছাড়বে, লোক মারবে। মানুষ আগে না ওর একটা বিল্ডিং এর কাঠামো আগে? জল ছাড়ে তো জল শক্তি মন্ত্রক। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। স্পিডবোট ইউজ করতে হলে, নৌকা ইউজ করতে হলে লক্ষ্য রাখতে হবে কতজন উঠছে, বেশি স্রোতে যাওয়া যাবে না। আর 2 হচ্ছে মেটেরিয়ালও তার সাথে কত যাচ্ছে, তারও তো একটা ওজন আছে। এগুলো দেখে তবেই নজর নিয়ে করতে। জীবনটা খুব দামি। নিউজ 18 বাংলা। আমি রিজুর কাছে যাব। এত কিছু বললেন মুখ্যমন্ত্রী, এত উদ্বিগ্ন, এত উদ্বেগ প্রকাশ, কিন্তু বিজেপি আজকেও ওই হাজরার ধর্নাস্থল থেকে কালীঘাট অভিযান থেকে সুকান্ত মজুমদার বলেছেন একেবারে আরজি কর থেকে নজর ঘোরানোর জন্যই এই বারবার ডিভিসি কে আক্রমণ। এক এক করে শুরু করি অনিন্দা। প্রথম হচ্ছে যে আরজি করের যে ঘটনা, নক্কারজনক নৃশংস ঘটনা, তার দাবি, অভয়ার বিচারের দাবি এবং দোষীদের ফাঁসির দাবি আমরাও করছি। মানুষের যে আন্দোলন হয়েছিল, মানুষের দাবি, জুনিয়র ডাক্তারবাবুদের 99% দাবি মেনে নিয়ে জুনিয়র ডাক্তারবাবুরা কাজে ফেরত চলে গেছেন, কর্মবিরতি তুলে নিয়েছেন। এখন বিজেপি এই কথাগুলো কেন বলছে? দ্বিতীয় কথা, বাংলার প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিরও তো দায়িত্ব আছে। আজকে যে ধর্নাস্থলে সুকান্ত মজুমদার ভাষণ দিচ্ছেন, শুভেন্দু অধিকারী কোথায়? সে তো বাংলার মানুষ যাদের সর্বহারা হয়ে গেছে তাদের ছেড়ে ঝাড়খণ্ডে চলে গেছে প্রচার করতে। অগ্নিমিত্রা পাল গেছিলেন ডাক্তারদের আন্দোলন হাইজ্যাক করতে, গোব্যাক স্লোগান খেয়ে পালিয়ে গেছে। আজকে তমলুকে বন্যা হয়েছে, তমলুকে কয়েক লক্ষ মানুষ তমলুকের ঘর ছাড়া সর্বহারা হয়ে গেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায়? ডাক্তারের আন্দোলনে গেছিল, গোব্যাক স্লোগান খেয়েছে, কেন ত্রাণ দিতে যায়নি? তিনি তো ওখানকার সাংসদ। আর প্রথম দিন থেকে যখন বন্যা হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মানুষের সাথে জলে নেমে আর পুরো তৃণমূলের পরিবার মানুষকে ত্রাণ বিতরণ করছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ যাদেরকে এত গালাগাল দেওয়া হচ্ছে, সেই পশ্চিমবঙ্গ পুলিশ গতকাল টোটাল 354 জন অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করেছেন যারা জলবন্দী ছিলেন। এখন তাদের মধ্যে 224 জনের ডেলিভারি হয়ে গেছে, 117 জন ওয়েটিং। মানুষের পাশে এমএলএ ল্যাডের পুরো টাকা গ্রামের রাস্তা যেগুলো ভেসে গেছে সেগুলো তৈরি করা হবে। কৃষক যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে বন্যার জলে, তাদেরকে কৃষক বিমার থেকে টাকা দেওয়া হবে। যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে তাদের বাড়ি তৈরি, না অন্দাজ শেষ হয়নি, তাদের বাড়ি তৈরি করে দেবে সরকার। তো সরকার তো মানুষের স্বার্থে কাজ করছে, এখানে রাজনীতিটা হচ্ছে ডিবিসি কে নিয়ে। এবার ডিবিসির ব্যাপারে 10 সেকেন্ড বলতে চাই। ডিবিসি একটা কেন্দ্র সংস্থা। ডিবিসি কে আমি বলছি আপনার চ্যানেলের মাধ্যমে, যদি ক্ষমতা থাকে একটা শ্বেতপত্র প্রকাশ করুক যে আমাদের লাস্ট এই দিন আধুনিকরণ হয়েছিল, আমাদের লাস্ট এই দিন আমরা ড্রেজিং করেছি, আমাদের লাস্ট এই দিন এত জল ধারণ ক্ষমতা ছিল। এটা তো হতে পারে না ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য ঝাড়খণ্ডের জল ছেড়ে দক্ষিণবঙ্গকে ভাসিয়ে দেবে, ভুটানকে বাঁচানোর জন্য জল ছেড়ে উত্তরবঙ্গকে ভাসিয়ে দেবে, আর মানুষ মারবে। 28 জন মানুষ মারা গেছে। ডিবিসি খুনি, ডিবিসি খুন করেছে, 28 জন মানুষকে মেরেছে। আর লাস্ট আমি বলতে চাই, তুমি যে প্রথমে উদ্বেগ প্রকাশ করলে যে কলকাতায় আবার নিম্নচাপ তৈরি হয়েছে, এই বৃষ্টিতে জল জমবে। রোজ কলকাতায় বৃষ্টি হচ্ছে, আমরা সবাই যারা এই প্যানেলে আছি, কলকাতায় নয় গোটা দক্ষিণবঙ্গে যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানেই বৃষ্টি হবে। ডক্টর সুকান্ত ঘোষকে বাদ দিলে আমরা বাকি 3 জনই মূলত কলকাতার বাসিন্দা। কলকাতা শহর হোক বা বাংলায় বর্ষায় আর এখন জল জমে না, সিপিএম এর আমল চলে গেছে। ওকে ঠিক আছে, ওই জল জমা নিয়ে পরে আলোচনা করব। আমি যেটা বললাম সুপ্রিয়, যে বারবার বলা হচ্ছে হ্যাঁ আরজি করে খুন হয়েছে, নির্যাতিতা আরজি করে তরুণী ডাক্তারের খুন হয়েছে, ডিভিসি কেও খুনি বলা হচ্ছে কারণ 28 জনের মৃত্যু হয়েছে। ওটাও তো মৃত্যু, 28 জনের মৃত্যুটাও মৃত্যু। তাহলে বিরোধী দল হিসেবে কি আরো বেশি করে ঝাঁপানো উচিত ছিল না? যেমন তৃণমূল বলছে কিছুই ঝাঁপায়নি, কিন্তু আমরা বলছি কিছুটা হলেও ঝাঁপিয়েছে বিরোধী দল আরো বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। হাজরার
হ্যাঁ, আমি 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 দুটো পার্ট এটা। একটা হচ্ছে যে যেটা রিজুদা বললেন যে ওই নাক্করজনক ঘটনা যেটা ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো একটা পার্ট, এটা একটা আন্দোলনের পার্ট, ওটা আমরা করছি, যেটা হাজরা মোড়ে হোক বা কালীঘাট যেটা আমাদের নাম দেওয়া হয়েছে, সেটা একরকম ব্যাপার। আজকে যে বিষয় আলোচনা, সেক্ষেত্রে দাঁড়িয়ে খুনি বা 28 জন মানুষ মারা গেছেন, তার জন্য পুরোটাই কেন্দ্রীয় সরকার এবং বিজেপির উপর ঠেলে দেওয়ার যে চক্রান্ত বা চিন্তা ভাবনা তৃণমূল কংগ্রেস করছে, সেটা ছোট ছোট একটা উদাহরণ দিলে আমি বোঝাতে পারবো আশা করি। সেটা হচ্ছে যে 17ই সেপ্টেম্বর এই ডিবিসি যাদেরকে খুনি বলা হচ্ছে, তাদের পক্ষ থেকে যে শ্বেতপত্রের কথা এখানে বলা হচ্ছে, তারা নোটিফিকেশন জারি করেছিল, 8টা জেলা শাসককে রীতিমতো জানানো হয়েছিল যে আগামী 3-4 দিনের মধ্যে আমাদেরকে জল ছাড়তে বাধ্য হতে হচ্ছে, কারণ প্রত্যেকটা বাঁধেরই একটা সীমাবদ্ধতা থাকে, জল ধারণ ক্ষমতা থাকে। তো সেখান থেকে আমাদের কিছু জল ছাড়তে হবে। মুখ্যমন্ত্রী প্রথমে বললেন 5 লক্ষ কিউসেক। আজকে রচনা দেবী একটা কথা বলেছেন 5 লক্ষ কুইন্টাল, ওটা কুইন্টাল না, ওটা কিউসেক বলা হয়। যাই হোক, রিজুদা নিশ্চয়ই কারেক্ট করে দেবে রচনা ব্যানার্জিকে। তো কিউসেক জল ছাড়ার ক্ষেত্রে যেটা 5 লক্ষ বলা হচ্ছে, সেটা মূলত অ্যাপ্রক্সিমেট, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 2.5 লক্ষের কাছাকাছি হবে, এর বেশি নয়। 2, বিরোধী দলে থাকবার সময় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বারবার প্রশাসনকে দায়ী করতেন, সিপিএম জমানাকে দায়ী করতেন যে ম্যানমেড বন্যা। ওই একই তত্ত্ব আজকের দিনে দাঁড়িয়ে তিনি সরকারে বসেও ম্যানমেড তত্ত্ব ব্যবহার করছেন। তখন মুখ্যমন্ত্রী বলতেন যে না, ডিবিসি কে শুধু দোষ দিলে হবে না, দোষ দিতে হবে রাজ্য সরকারকে। কেন? তার কারণটা আপনাকে আমি বলে দিই। রাজ্য স্তরে তৈরি করা যে সমস্ত বাঁধ, রিজুদা যে মানে শ্বেতপত্র মানে পাঠ করতে বললেন ডিবিসি কে, রাজ্য সরকার যদি একটা শ্বেতপত্র বার করে যে বাঁধ খাতে কত লক্ষ কোটি টাকা রাজ্য সরকার খরচা করেছেন এই যাবৎকালে 12 বছরে, এক বলছি রিজুদা, তুমি বলবে। 2 হচ্ছে যে আমি মেন প্রবলেমটা কোন জায়গায় আটকে ভালো করে বুঝুন, সেটা হচ্ছে জল ধারণ ক্ষমতার একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে বাঁধগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়, তাদের জল ধারণ ক্ষমতা এখন নেই। যে পলি জমে থাকে জল আসার পরে, সেই পলিগুলোকে রাজ্য সরকার লাস্ট 12-13 বছরে পরিষ্কার করেননি। ড্রেজিং, তিনি ডিবিসি কে বলছেন, সেই ড্রেজিং পশ্চিমবঙ্গে কত জায়গায় হয়েছে তার মূল উদাহরণ আমি যদি বলি, বন্যা কবলিত এলাকা বলতে প্রধানত যাকে বলা হয় সেটা হচ্ছে সুন্দরবন। আপনাদের বিভিন্ন সময় আপনাদের প্রতিবেদন উঠে এসেছে, সুন্দরবন প্রত্যেক বছর বর্ষার সময় ভাসে। এর জন্য কি ডিবিসি কে দায়ী করবো আমরা? নিশ্চয়ই নয়। তাহলে ডিবিসির কে আমি বলছি যে নিশ্চিতভাবে ডিবিসিরও আরো সতর্ক হওয়া উচিত, আমি একবারও সেটা ডিনাই করবো না, আমি একটা উড়িয়ে দেবো তৃণমূলের মতো। কিন্তু পুরোটা যে না জানিয়ে করা হয়েছে, এটা অতএব মিথ্য। এবং তারা যে বলছে যে প্রশাসন জানতো না, প্রশাসন সবটা জানতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের হাল যা, তাতে করে তিনি সবটা সামলে উঠতে পারছেন না। তিনি আবার বলছেন, আমি বারবার কথা বলি, তিনি কিন্তু বিরোধী দলনেত্রী হিসাবে একদম সেরা, প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পারছেন না। ওকে, সুপ্রিয়, আসবো আমি রিজুর কাছেই আসবো। আসলে বিষয়টা হচ্ছে, যেটা বাঁধের কথা বললো না সুপ্রিয়, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বাঁধ নিয়ে, বাঁধের দুর্নীতি নিয়ে প্রচুর কথা হয়েছে, অভিযোগ উঠেছে, এবং যে বাঁধগুলো তৈরি করা হয়েছে, যারা গ্রামবাসী তারাই সব থেকে যন্ত্রণাটা বোঝেন, যে প্রতি বর্ষায় এই জলের তোরে বাঁধগুলো ভাঙে এবং ফসলের পর ফসল নষ্ট হয়, কাটমানি, বাঁধ থেকে দুর্নীতি, এইসবের অভিযোগ আছে। আমি একবার আজকের জেলার বন্যা পরিস্থিতি দেখাবো, তারপরে আবার আলোচনায় আসবো, রিজুর কাছেই আসবো আমি এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে। বন্যা পরিস্থিতি কিরকম দেখুন। ত্রাণ নিয়ে বাঁকুড়ায় বিজেপির কোন্দল প্রকাশ্যে, বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে ক্ষোভ। দেখাচ্ছি বন্যা পরিস্থিতি। জলের তোড়ে বাড়ি ভেঙে চুরমার, জল নামতেই হুগলির খানাকুলে ধ্বংসস্তূপের ছবি। খানাকুলের গা ঘেঁষে বয়ে গিয়েছে তারকেশ্বর। কয়েকদিন আগে ডিভিসি ছাড়া জলে বাঁধ ভাঙে, ভেসে যায় ধান্যঘেরি এবং তালিত এলাকা, তলিয়ে যায় একের পর এক পাকা বাড়ি, সব মিলিয়ে প্রায় 14টি। তখন থেকেই কেউ ত্রাণ শিবিরে, কেউ রাস্তায়। এই এলাকা থেকে নামছে জল, তারপরে এই চারিদিকে ভেসে যাওয়া বাড়ির ভাঙাচোরা অংশ। বাড়িতে তো বসবাস করার তো মানে জায়গাই নেই, স্কুলে আছে, স্কুলে খাওয়া দাওয়া যা হোক হচ্ছে আর কি। ঘর যখন বাঁধটা ভাঙে তখন কি বেরোতে পেরেছিল সব? তখন নিজেরা বেরোতে পড়েছে, এবার জিনিসপত্র তো কিছু বের করতে পারেনি, সব তো হানাতেই চলে গেছে। কাগজপত্রগুলো বের করতে পেরেছে, এবার সবকিছু কি বের করতে পারবে? এবার তাড়াহুড়োর মধ্যে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার অজবনগর থেকেও জল নামছে, বাড়ি ফিরছেন অনেকে। এরই মধ্যে আবারও ঘাটালে বৃষ্টি, বাড়ছে আতঙ্ক। কদিন বাইরে থাকতে হয়েছিল? ওই 10-12 দিন। 10 দিন।
আবার তো এই যে মেঘ ধরছে, বৃষ্টি হচ্ছে, আবার জল বাড়বে, আবার জল বাড়বে। তাহলে খুব চিন্তা। হ্যাঁ, তা পুজোর আগে কি ঘর ঢুকতে পারবেন? ঘর ঢুকা যাবে, ঘরে এখনো জল। ঘাটালের মনসুকা গ্রাম পঞ্চায়েত, জল নামতেই বেহাল রাস্তার ছবি। পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা ভেঙে চুরে একসা, যাতায়াত করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। ঘাটাল মহকুমার দাসপুর 1 নম্বর ব্লক, গত 17 সেপ্টেম্বর গভীর রাতে কাঁসাই নদীর বাঁধ ভাঙে, ভেসে যায় সামাট এলাকা। এখানকার বাসিন্দা আশিস বটকদার, নদীর জলের তোড়ে তার বাড়ি তলিয়ে যায়। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অসহায় আশিস। বাড়ি হানার মুখেই, একবারে কোনো কিছুই বার করতে পারি না, বাড়ির ধ্বংসাবশেষকেও বয়ে নিয়ে চলে গেছে জলে। আমি যে একটু তালপাতার কুঁড়া করেও এই মুহূর্তে থাকবো, সেই বাস্তুটাকেও এক মানুষ গর্ত করে দিয়েছি। আমি চাইছি আমাদের সাংসদ দেববাবু যদি আমার দিকে একটু দেখেন। সামাট বাঁধ ভাঙার পরবর্তীকালে তার বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, শুধু কাঠামোটুকু দাঁড়িয়ে আছে। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি যাতে করে আমরা ফার্স্ট লটেই যাতে আমরা তার টাকা মঞ্জুর করে যাতে তার বাড়ি করে দিতে পারি। কারণ দাসপুর 1 নম্বর ব্লকে একমাত্র একটি বাড়ি আমাদের সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাটালে জল নামছে, তবে অনেক জায়গায় এখনো জলমগ্ন। চাষের জমিতে জল, মাঠেই নষ্ট ফসল, বাজারে সবজির দামও চড়া। সবজি চাষ ছিল, ধান চাষ, সবই জলের তলায়। কি পরিস্থিতি, কদিন ধরে জলের তলায়? কদিন ধরে কি হবে মনে হচ্ছে এবার? সব শেষ। সরকার যদি সাহায্য করে কিছু। যে কোনো সবজিরই দাম বেশি। তখন সামান্য কুঁড়ি যেটা 20 টাকা কেজি ছিল সেটা আজকে 50 টাকা কেজি। বন্যাতে চাষিদের প্রচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রশাসন। শস্য বীমার জন্য ঘাটালের দেওয়ানচক গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে ফর্ম ফিল আপ। ঝাড়গ্রামে বৃষ্টিতে আবারও ফুঁসছে ডুলুং কংসাবতী। ডুলুং নদীর জল বইছে কজের উপর দিয়ে, এতে জামবনি ও চিল্কিগড়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। নিউজ 18 বাংলা। আমার এখান থেকেই প্রশ্ন রিজু, অনেকে বলছেন যে ডিভিসি কে